ওকে, সো শুরু করবো ইলেকট্রোস্ট্যাটিক্স। আর আজ থেকে এটা একদমই নতুন চ্যানেল। আর এখান থেকে শুরু হবে বেসিক্যালি এখানে দুটো জিনিস কভার করা হবে, দুটো বোর্ড। আর একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড প্লাস নিট রিগার্ডিং পড়ানো হবে। আপাতত এখন ফিজিক্স, ল্যাঙ্গুয়েজ হবে বেঙ্গলি, ইংলিশ বেঙ্গলি, বেসিক্যালি বেঙ্গলি। ওকে, তো শুরু করা যাক। ইলেকট্রোস্ট্যাটিক্স শুরু করবো, বাট মেইন টপিকে যাওয়ার আগে যা কিছু পয়েন্ট যেগুলো অবশ্যই জানা উচিত অ্যাবাউট ফোর্স। সো ইউনিভার্সিটির 4টে ফান্ডামেন্টাল ফোর্স রয়েছে। আর সেই 4টে ফোর্স হচ্ছে: নাম্বার 1 গ্র্যাভিটেশনাল ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স। নাম্বার 2 ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। নাম্বার 3 উইক ফোর্স। নাম্বার 4 স্ট্রং ফোর্স। স্ট্রং ফোর্স অ্যান্ড উইক ফোর্স এই দুটো হচ্ছে নিউক্লিয়ার ফোর্স। বেসিক্যালি অ্যাটমের নিউক্লিয়াসের মধ্যে এই ধরনের ইন্টারেকশনগুলো হয়, উইক ফোর্স অ্যান্ড স্ট্রং ফোর্স। তো এই দুটো হচ্ছে নিউক্লিয়ার ফোর্স। স্ট্রং ফোর্স, স্ট্রংগেস্ট ফোর্স ইন নেচার। স্পেলিং বললে ঠিক করে নেবে, আমি ইংলিশের বিশেষ করে স্পেলিং ভালো জানি না। সো স্ট্রংগেস্ট ফোর্স ইন নেচার অ্যান্ড গ্র্যাভিটেশনাল ফোর্স উইকেস্ট ফোর্স, উইকেস্ট ফোর্স ইন নেচার। দুটো ফোর্স, একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা উইকেস্ট, স্ট্রংগেস্ট ফোর্স স্ট্রং ফোর্স। তো গ্র্যাভিটেশনাল ফোর্স যেটাতে কাজ করে সেটা হচ্ছে দুটো মাসের মধ্যে। যদি দুটো মাস লেটস সে m1 মাস আর এটা হচ্ছে m2 মাস, যদি তাদের মধ্যে সেপারেশন ডিস্টেন্স আর হয়, তাহলে এদের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স যে কাজ করে যেটা ইকুয়াল টু ম্যাগনিটিউড g m1 m2 আপন r স্কোয়ার। এদের আরেকটা নেচার হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স অলওয়েজ অ্যাট্রাকটিভ ইন নেচার। এদের মধ্যে সব সময় আকর্ষণ বল কাজ করে, বিকর্ষণ হয় না। দুটো মাসের মধ্যে সবসময় আকর্ষণ বল কাজ করে। সেকেন্ড হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। বাট ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এখানে দুটো ব্রাঞ্চ রয়েছে। একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। বেসিক্যালি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স যেটা, সেটা দুটো ফিল্ডের ইউনিফিকেশন, দুটোকে একত্রিত করে একটা ফোর্স, সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। যেটা এই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের মাধ্যমে বাকি যে দুটো ফিল্ড রয়েছে সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড, এই দুটোর ইউনিফিকেশন হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। তো অ্যাকচুয়ালি আমাদের যেটা টার্গেট রয়েছে ইন ফিজিক্স, যে এই 4টে ফোর্সকে ইউনিফাই করা, মানে এই 4টে ফোর্সকে এমন একটা সিঙ্গেল ইকুয়েশন দিয়ে লিখতে চাই যেটার মাধ্যমে একটা ইকুয়েশনের মাধ্যমে 4টে ফোর্সের নেচারকে এক্সপ্লেন করা যায়। বাট আপাতত এই দুটো ফোর্সকে ইউনিফিকেশন করা গেছে, সরি নট দিস টু, আপাতত এই দুটো ফিল্ডকে, ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড, এই দুটোকে ইউনিফাই করে যেটা পেয়েছি, যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। বাট বাকি যে দুটো রয়েছে, দুটো নয় 3টে, এদেরকে ইউনিফাই করা এখনও সেইভাবে পসিবল হয়নি। তো ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড কীভাবে ইউনিফাই হয়েছে সেটা হচ্ছে এই দুটো ফিল্ড আসলে একই ফিল্ড, এইভাবে যে যদি একটা ফিল্ডকে টাইমের রেসপেক্টে চেঞ্জ করা হয় তাহলে আরেকটা ফিল্ড দেবে, তাদের কমপ্লিমেন্ট দেবে। এর মানে যদি ইলেকট্রিক ফিল্ডকে যদি টাইমের রেসপেক্টে চেঞ্জ করি তাহলে ম্যাগনেটিক ফিল্ড পাবো, অথবা যদি ম্যাগনেটিক ফিল্ডকে টাইমের রেসপেক্টে চেঞ্জ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, এই সম্পর্কে ডিটেলসে পড়বো। বাট আপাতত এখন শুরু করবো ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, তারপরে আর এর রিগার্ডিং ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স অনেক কিছু, অনেক বড় জিনিস। তাছাড়া পড়বো গ্র্যাভিটেশনাল ফোর্স, কমপ্লিট করবো পরে। উইক ফোর্স আপাতত সেভাবে নেই, বাট উইক ফোর্স রিগার্ডিং ইকুয়েশন যেটা জানা প্রয়োজন আমার মনে হয়। স্ট্রং ফোর্স, নিউক্লিয়ার ফোর্স, রেডিও অ্যাক্টিভিটি যেটা টপিকে হয়তো আছে, বাট বেশি নেই, খুবই অল্প পরিমাণে। তো আপাতত শুরু করবো ইলেকট্রিক ফিল্ড, যেটাকে আমরা বলছি ইলেকট্রোস্ট্যাটিক্স রিগার্ডিং স্টাডি। ইলেকট্রোস্ট্যাটিক যেটা, এখানে দুটো ওয়ার্ডের কম্বিনেশন। যেমন ইলেকট্রোস্ট্যাটিক্সকে যদি আমরা স্প্লিট করি, ইলেকট্রোস্ট্যাটিক, এখানে দুটো ওয়ার্ড পাবো, ইলেকট্রো, ইলেকট্রো
যেটাকে আরও মডিফাই করে লিখলে যেটা পাই সেটা হচ্ছে ইলেকট্রন প্লাস স্ট্যাটিক। তো ইলেকট্রন আমরা সবাই জানি এটা একটা ফান্ডামেন্টাল চার্জ পার্টিকেল। Electron is a fundamental charge particle in atom. Static means এটা হচ্ছে স্থির, যেটাকে বলে যদি কোনো একটা ফ্রেম নেই তো তার রেসপেক্টে যদি কোনো একটা অবজেক্ট টাইমের রেসপেক্টে চেঞ্জ না হয় তাহলে সেটাকে বলবো স্ট্যাটিক, এটাকে বাংলায় বলে স্থির। ওকে, তো এটা হচ্ছে বেসিক্যালি যদি আরও মডিফাই করে লিখি ইলেকট্রন অ্যাজ ইট ইজ চার্জ, যেহেতু এটা চার্জ, আর এটা হচ্ছে স্ট্যাটিক, তার মানে স্থির চার্জ। তার মানে লিখতে পারি আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স ইজ বেসিক্যালি স্টাডি অফ, এটা স্টাডি হচ্ছে চার্জ প্লাস স্ট্যাটিক। That means that is electrostatics is the study of static charge. সেম ওয়ে আমরা দেখবো যে ম্যাগনেটোস্ট্যাটিক্স, এটা সেম ওয়ে আমরা দেখবো পরে যে ম্যাগনেটোস্ট্যাটিক্স ইজ দ্য স্টাডি অফ স্টেডি কারেন্ট। ওকে, তো এখানে একটা ওয়ার্ড সেটা হচ্ছে চার্জ, যেটা খুব ইম্পর্টেন্ট। কোশ্চেন ইজ হোয়াট ইজ চার্জ, হোয়াট ইজ চার্জ, ভেরি ইম্পর্টেন্ট। তো চার্জ যদি ডেফিনিশন লিখি তো চার্জ হচ্ছে ইন্ট্রিনসিক প্রপার্টি অফ এ ম্যাটেরিয়াল। চার্জ is a intrinsic property of matter. এখন কোশ্চেন অ্যারাইজ করতেই পারে যে ইন্ট্রিনসিক প্রপার্টি মানে কি। তো ইন্ট্রিনসিক প্রপার্টি এর ডেফিনেশন হচ্ছে, যদি সিম্পল ভাষায় বলি তাহলে যদি এমনভাবে বলি যে এমন কিছু যেটা ভগবানের দেওয়া বা আল্লাহ দেওয়া, বাট কেন দিয়েছে বা কোন কারণে দিয়েছে, কখন দিয়েছে সেটা আমরা কিছু জানি না। এমন কোনো প্রপার্টি বা এমন কোনো অ্যাক্টিভিটি সেটা হচ্ছে ইন্ট্রিনসিক প্রপার্টি। ফর এক্সাম্পল যদি এক্সাম্পল দিয়ে বোঝাই, সাপোজ আমরা ইন ফিজিক্স যেটা করি সেটা হচ্ছে স্টাডি করি অন নেচার। ফিজিক্স মিন্স স্টাডি অ্যাবাউট নেচার, বাট আমরা এটা কখনোই ট্রাই করি না, এমন করি না যে নতুন করে নেচার তৈরি করা। অলরেডি যেটা যেটা বললাম ভগবান দেওয়া বা আল্লাহের দেওয়া, যেটা অলরেডি দিয়েছে বা যেটা অলরেডি আছে সেটা সম্পর্কে স্টাডি করা হচ্ছে আমরা আমাদের ফিজিক্সে যেটা কাজ। তো সাপোজ যদি এখন আমি দুটো জিনিস নিই, ইউনিভার্সে অলরেডি যেটা এক্সিস্ট করছে, যেটা আমাদের সঙ্গে চারপাশে আছে, যেমন দুটো মাস, ইমাজিন টু মাস, একটা হচ্ছে মাস M1 আর একটা হচ্ছে M2। তো এদের মধ্যে যদি সেপারেশন ডিস্টেন্স আর হয় তাহলে এদের মধ্যে অলওয়েজ একটা অ্যাট্রাক্টিং ফোর্স কাজ করে, আর সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাট্রাক্টিং ইন নেচার, অ্যাট্রাক্টিং ইন নেচার। তাহলে এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স অলওয়েজ অ্যাট্রাক্ট করে, এটা সব সময় ভ্যালিড। বাট কেন অ্যাট্রাক্ট করে, অলওয়েজ রিপিলও করতে পারতো কিন্তু রিপিল তো করে না, অলওয়েজ অ্যাট্রাক্ট করে। এর কারণ আমাদের জানা নেই। আমরা যেটা স্টাডি করি সেটা হচ্ছে অ্যাট্রাক্ট করে, এটা আমরা এক্সপেরিমেন্টালি দেখেছি, আইজাক নিউটন অবজার্ভ করেছেন। এরপরে এর রিগার্ডিং আমরা স্টাডি করি, বাট কবে এসেছে, কবে থেকে এই অ্যাট্রাকশন শুরু হয়েছে বা কেন অ্যাট্রাক্ট করে বা কোথা থেকে মাস, এই যে মাস এইসব এলো, এগুলো আমাদের কিছু জানি। তো এই ধরনের প্রপার্টি হচ্ছে ইন্ট্রিনসিক প্রপার্টি। এখানে ইন্ট্রিনসিক প্রপার্টি কি, যে দুটো মাস অলওয়েজ অ্যাট্রাক্ট করবে, এটা হচ্ছে দুটো মাসের প্রপার্টি, ইন্ট্রিনসিক প্রপার্টি। সিমিলারলি প্রত্যেকটা মাস ফর্মেশনের জন্য দুটো জিনিস অবশ্যই প্রয়োজন, সেটা হচ্ছে একটা হচ্ছে ইলেকট্রন চার্জ পার্টিকেল আর হচ্ছে প্রোটন চার্জ পার্টিকেল। এই দুটো জিনিস ছাড়া আমাদের এক্সিস্টেন্স ইমাজিন করা যায় না, দুটো জিনিস লাগবেই। তার মানে কি, যেখানে মাস আছে এই দুটো জিনিস অবশ্যই আছে। তার মানে মাসের একটা প্রপার্টি হচ্ছে চার্জ, বোথ আর চার্জ। তার মানে চার্জ ইজ ইন্ট্রিনসিক প্রপার্টি, ইন্ট্রিনসিক
প্রপার্টি অফ ম্যাটার। ওকে, এগেন প্রত্যেকটা চার্জের একটা ইউনিক স্পিন রয়েছে, প্রত্যেকটা চার্জ তার একটা ইউনিক স্পিন রয়েছে। এভরি চার্জ পার্টিকল হ্যাজ unique spin. It means spin of charge particle. Not only charge particle, but আমরা mostly study করি যেটার জন্য spin of a charge particle. So in that sense, here I am writing spin just for charge particle. So spin of a charge particle is intrinsic property. Intrinsic property. তাহলে দুটো তিনটে জিনিস এখানে হলো, একটা হচ্ছে মাস, যেটা অলওয়েজ সবসময় আকর্ষণ করে, বাট কেন করে জানা নেই। সেটা হচ্ছে মাসের একটা ইন্ট্রিনসিক প্রপার্টি। প্রত্যেকটা মাসে চার্জ রয়েছে, চার্জ ছাড়া কোনো রকমের মাস, কোনো ম্যাটার ইমাজিন করা যায় না। সুতরাং মাস, চার্জ হচ্ছে মাসের একটা ইন্ট্রিনসিক প্রপার্টি। প্রত্যেকটা চার্জের আলাদা আলাদা স্পিন রয়েছে। সো স্পিন হচ্ছে চার্জ পার্টিকেল, যেমন ইলেকট্রন, প্রোটন, এদের ইন্ট্রিনসিক প্রপার্টি। এক্সাম্পল যদি বলি স্পিন রিগার্ডিং, যেমন ইলেকট্রনের স্পিন হাফ, প্রোটনের স্পিন হাফ। একই রকমভাবে যদি বলি ফোটনের স্পিন মোস্ট প্রবাবলি 1। স্পিনের বেসিসে পার্টিকেলকে আলাদাভাবে ক্লাসিফাই করা যায়, যেমন স্পিন, এদেরকে যেমন বলা হয় ফার্মিয়ন। এগুলো সিলেবাসে নেই যদিও, বাট জাস্ট ফর ইনফরমেশন। ফোটন এটা হচ্ছে বোসন। নাও এখন যেটা ডিসকাস করবো চার্জ সম্পর্কে, চার্জের কিছু প্রপার্টি যেগুলো খুব ইম্পর্টেন্ট, আর চার্জের প্রপার্টি ডিসকাস করবো, প্লাস সেই প্রপার্টি রিগার্ডিং প্রবলেম সলভ করবো। property of charge. property of charge, তো চার্জকে দুটো ভাগে ক্লাসিফাই করা যায়। চার্জ টু টাইপ, একটা হচ্ছে পজিটিভ চার্জ, আর একটা হচ্ছে নেগেটিভ চার্জ। পজিটিভ চার্জ যেমন ইলেকট্রন, আরও রয়েছে। তবে আমরা যেটা স্টাডি বেশি করি, এটা হচ্ছে ইলেকট্রন, বিটা মাইনাস, সরি, পজিটিভ চার্জ, দ্যাট মিনস পজিট্রন, বিটা প্লাস, এটা হচ্ছে পজিট্রন। ওকে, পজিট্রন, বিটা প্লাস, প্রোটন, আরও রয়েছে যেমন ডেল প্লাস, সিগমা প্লাস, এটসেট্রা। নেগেটিভ যেমন ইলেকট্রন, বিটা মাইনাস, আর রয়েছে যেমন ডেল এ করেসপন্ডিং নেগেটিভ পার্টিকেল, ডেল মাইনাস, সিগমার করেসপন্ডিং sigma minus, etc. Now, first property of charge is number 1, quantization of charge. Quantization of charge. Quantization of charge, what it means? Quantization of charge এর মানে হচ্ছে, suppose consider a region. এটা একটা রিজিয়ন, ধরে নাও এটা হচ্ছে একটা মেটাল, কন্ডাক্টিং মেটাল, অনেক ফ্রি ইলেকট্রন আছে। সাপোজ এটা হচ্ছে কন্ডাক্টিং মেটাল, দ্যাট মিনস এখানে অনেক ফ্রি ইলেকট্রন রয়েছে, তো কোয়ান্টাইজেশন অফ চার্জ বলছে যে যতগুলো চার্জ ইলেকট্রন রয়েছে সেগুলোকে আমরা কাউন্ট করতে পারি। যদি বলি মাসকে কাউন্ট করা যায়, একটা মাস বা দুটো মাস এর কোনো মানে হয় না, কিন্তু চার্জের ক্ষেত্রে আমরা সেটা করতে পারি। যেমন 1 নম্বর চার্জ, 2 নম্বর চার্জ, 3 নম্বর চার্জ, 4 নম্বর চার্জ, 5 নম্বর চার্জ, এক্সেট্রা। তো এখানে 5টা চার্জ রয়েছে, তার মানে যদি এখান থেকে আমি টোটাল চার্জ বার করি, তাহলে কিউ টোটাল হবে 5 into। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যে চার্জ মেজার করি, মেজারমেন্ট অফ চার্জ মেজার করি, সেটা হচ্ছে ইউজিং ইলেকট্রনিক চার্জ। 1 ইলেকট্রনিক চার্জ মানে হচ্ছে 1 ইলেকট্রনিক চার্জ equal to
charge of an electron equal to 1.6 into 10 to the power minus 19 কুলম্ব। তার মানে এটা হচ্ছে স্মলেস্ট চার্জ। সো এক একটা ইউনিট যদি বলি তাহলে যেটা কন্ট্রিবিউশন রয়েছে সেটা হচ্ছে 1 ইলেকট্রনিক চার্জ। তার মানে এখানে যদি আমরা বলি টোটাল চার্জ কিউ টোটাল 5 পাঁচটা চার্জ রয়েছে 5 ইন্টু ইলেকট্রনিক চার্জ দ্যাট মিনস 5 ই হচ্ছে ইলেকট্রনিক চার্জ। যেহেতু এটা হতে পারে ইলেকট্রন বা প্রোটন বা পজিটিভ চার্জ, তো সেই হিসাবে যদি হয় ইলেকট্রন তার মানে নেগেটিভ চার্জ, টোটাল চার্জ হবে নেগেটিভ, এখানে হবে নেগেটিভ চার্জ যদি আমরা অ্যাজিউম করি ফ্রি ইলেকট্রন যেহেতু বলেছি। তো জেনারেল ফর্মুলা কি? জেনারেল ফর্মুলা হচ্ছে কিউ টোটাল ইন এ রিজিয়ন, একটা রিজিয়নের টোটাল চার্জ ইকুয়াল টু mod equal to NE. So Q total equal to NE for positive charge or Q total equal to minus NE for negative charge. Okay, now যদি আমরা এক্সাম্পল নিয়ে বলি, নেক্সট পেজ। তার মানে যেটা দেখলাম যে কন্ট্রিবিউশন অফ চার্জ যেটা বলছে যে কিউ ইকুয়াল টু এন ই, আর এন ইজ ইকুয়াল টু 1 2 3 4 5 এটসেট্রা, দে আর ইন্টিজার। তার মানে কোনো একটা রিজিয়নের চার্জ যেটা থাকতে পারে কিউ ইকুয়াল টু ই, অথবা কিউ ইকুয়াল টু 2e থাকতে পারে, কিউ ইকুয়াল টু 5e থাকতে পারে এটসেট্রা, প্লাস মাইনাস অ্যাকর্ডিং টু দেয়ার পোলারিটি অফ চার্জ, প্লাস বা মাইনাস, বাট এগুলো পসিবল। বাট যদি বলি কিউ ইকুয়াল টু 0.5e বা কিউ ইকুয়াল টু প্লাস মাইনাস 2.5e বা কিউ ইকুয়াল টু প্লাস মাইনাস 10.6e, এগুলো পসিবল নয়। ফ্র্যাকশন অফ চার্জ এক্সিস্ট করে না জেনারেলি, বাট ইন নিউক্লিয়ার ফিজিক্স যখন হায়ার স্টাডি করবে তখন দেখবে যে নিউক্লিয়ার ফোর্স, যেটা আমরা স্ট্রং ফোর্স বলেছি, সেটাকে এক্সপ্লেন করার জন্য একটা মডেল বানানো হয়েছে যেখানে ফ্র্যাকশন অফ চার্জ এক্সিস্ট করে। সেটা হচ্ছে ব্যারিয়ন, যেটাকে বলে আপ ডাউন স্ট্রেন্থ, এগুলো পরে পড়বে যদি হায়ার স্টাডি করো। তো এদের যেমন প্লাস 2/3 ই, মানে ইলেকট্রনিক চার্জের 2/3, এর যেমন মাইনাস 1/3 অফ ই, এরকম এদের ফ্র্যাকশন অফ চার্জ সে মডেল অনুযায়ী করে। বাট ইন জেনারেল অ্যাকচুয়ালি যেটা আমরা জেনারেল স্টাডি করি সেখানে ফ্র্যাকশন অফ চার্জ এক্সিস্ট করে না। যেটা এক্সিস্ট করে সেটা হচ্ছে ইন্টিজার নাম্বার অফ ইলেকট্রনিক চার্জ। ওকে, ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। ওকে, একটা প্রবলেম করি, দু একটা প্রবলেম করে বোঝা যাক। তো ওকে, question is it possible to get 9 into 10 to the power minus 19 coulomb charge from a conductor? মানে একটা কন্ডাক্টর থেকে এই অ্যামাউন্ট অফ চার্জ কি পাওয়া পসিবল? তো আমরা জানি যে ম্যাগনিটিউড অফ চার্জ ইন এ রিজিয়ন ইকুয়াল টু 9 into 10 to the power minus 19, which is equivalent to n into electronic charge. যদি n ইকুয়াল টু আমরা লিখতে পারি 9 into 10 to the power minus 19 কুলম্ব বাই ইলেকট্রনিক চার্জ, এটা হচ্ছে কুলম্ব। আচ্ছা, এখানে দুটো পসিবিলিটি হতে পারে। ফার্স্ট পসিবল, ইফ n ইকুয়াল টু ইন্টিজার, যদি ইন্টিজার বেরোয় দেন ইট ইজ পসিবল। ইফ n যদি নন ইন্টিজার হয় বা ফ্র্যাকশন আসে, নন ইন্টিজার বা ফ্র্যাকশন, তাহলে নট পসিবল। ওকে, চেক ইট। n equal to 9 into 10 to the power minus 19 coulomb and electronic charge equal to 1.6 into 10 to the power minus 19 coulomb. So এটা হবে 9 by 1.6 equal to fraction, তাহলে পসিবল হবে? Answer is not possible. আর একটা এক্সাম্পল করা যাক। So question is it possible to transfer 8 into 10 to the minus 19 coulomb charge from one body to another?
মানে দুটো বডি দেওয়া আছে, লেটস সে টু বডি, এটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। তো এ থেকে বিতে ট্রান্সফার হচ্ছে চার্জ, চার্জ অ্যামাউন্ট হচ্ছে 8 × 10⁻19 কুলম। তো এই আমার চার্জ ট্রান্সফার হওয়া এ টু বি পসিবল কি না, সেম ফর্মুলা। আচ্ছা, এখানে আরো একটা কোয়েশ্চেন হতে পারে যদি, যে ইফ পসিবল দেন হাউ মেনি ইলেকট্রন ট্রান্সফার ফ্রম এ টু বি, কোয়েশ্চেন হতেই পারে। তো সেম ওয়ে ম্যাগনিটিউড অফ টোটাল চার্জ ইকুইভ্যালেন্ট টু এন ইন্টু ই, আর ম্যাগনিটিউড অফ চার্জ দেওয়া আছে ইকুয়াল টু 8 × 10⁻19 কুলম। তার মানে n ইকুয়াল টু 8 × 10⁻19 কুলম বাই ইলেকট্রনিক চার্জ 1.6 × 10⁻19 কুলম, এটা ইকুয়াল টু 5। তার মানে এটা হচ্ছে ইন্টিজার, তার মানে এটা পসিবল, অ্যান্সার ইজ পসিবল। আচ্ছা, নাম্বার অফ ইলেকট্রন কি হবে তাহলে? এনি হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন, কিউ ইকুয়াল টু এনি, এন হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন কতটা ট্রান্সফার হচ্ছে ইনটু ইলেকট্রনিক চার্জ। তাহলে নাম্বার অফ ইলেকট্রন ইকুয়াল টু 5। বেসিক প্রবলেম, ভেরি ইজি। এখন একটা স্ট্যান্ডার্ড প্রবলেম করব। ওকে, তো কোয়েশ্চেন ইজ ক্যালকুলেট দ্য পজিটিভ অ্যান্ড নেগেটিভ চার্জ ইন 250 গ্রাম ওয়াটার। 250 গ্রাম জলে কতটা পজিটিভ অ্যান্ড কতটা নেগেটিভ চার্জ রয়েছে। তো উই অল নো, আমরা সবাই জানি যে একটা নিউট্রাল যদি ম্যাটেরিয়াল থাকে, এটা ম্যাটার, নিউট্রাল ম্যাটার, যদি নিউট্রাল ম্যাটার থাকে তাহলে এর পজিটিভ অ্যান্ড নেগেটিভ চার্জ সেম থাকে, সমান। নেগেটিভ পজিটিভ চার্জ ইকুয়াল টু নেগেটিভ চার্জ। তার মানে যদি আমরা পজিটিভ চার্জ বার করে ফেলি বা নেগেটিভ চার্জ বার করে ফেলি, যে কোনো একটা বার করলে সেটা হচ্ছে আরেকটার অ্যান্সার। তাহলে বার করতে হবে 250 গ্রাম জলে কতটা পজিটিভ বা নেগেটিভ চার্জ রয়েছে। তাহলে আমরা জানি কি H2O 1 মোল ওয়াটার, 1 মোল ওয়াটার মানে অ্যাভোগাড্রো নাম্বার অফ ওয়াটার মলিকুল থাকবে। 1 মোল জলে কতটা? 1 মোল জলে থাকবে 6.023 ইন্টু 10⁻23 মলিকুল, ওয়াটার মলিকুল। ওকে, এখন 1 মোল ওয়াটার মানে হচ্ছে এটা অ্যাভোগাড্রো নাম্বার মলিকুল। জলের যে সংকেত H2O, তাহলে H2O এটা হচ্ছে এর অ্যাটমিক মলিকুলার ওয়েট যদি কনসিডার করি তাহলে হবে 2 × 1, হাইড্রোজেনের অ্যাটমিক ওয়েট 1, সো দুটো অ্যাটম রয়েছে 2 × 1 প্লাস অক্সিজেনে 16, টোটাল 18। সো 18 গ্রাম ওয়াটার ইকুয়াল টু 1 মোল অফ ওয়াটার মলিকুল। 11-এ পড়েছো আই থিঙ্ক। তাহলে 250 গ্রাম ওয়াটারে কত মোল ওয়াটার মলিকুল থাকবে? Therefore, number of mole in number of water molecule in 250 গ্রাম ওয়াটার কত হবে? 250 ভাগ 18, এত মোল। এটা আসবে অ্যাপ্রক্সিমেটলি 13.9 মোল। ওকে, তাহলে টোটাল নাম্বার অফ ওয়াটার মলিকুল কত হবে? 1 মোল ওয়াটার মানে হচ্ছে 6 পয়েন্ট অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকুল। এখন 250 গ্রামে রয়েছে 13.9 মোল, তাহলে টোটাল নাম্বার অফ water molecule in 250 gram water, next page, equal to 13.9 into মোল, আর এক মোল আছে 6.023
10 to the power 23. নাও এখন এতগুলো আমাদের টোটাল 250 গ্রামে এতটা ওয়াটার মলিকুল রয়েছে, 13.9 ইন্টু 6.023 10 to the power 23। এখন যদি আমরা বার করি যে একটা হাইড্রোজেন এই ওয়াটার মলিকুলে কতটা ইলেকট্রন বা প্রোটন রয়েছে, তাহলে আমরা ইজিলি টোটাল পজিটিভ বা নেগেটিভ চার্জ বার করতে পারি। নাও ফর এ সিঙ্গেল water molecule, number of, let's say ইলেকট্রন বার করি, যদি নেগেটিভ চার্জ বার করি, নাম্বার অফ ইলেকট্রন কত হবে? নাম্বার অফ ইলেকট্রন ইকুয়াল টু জলের সংখ্যা হচ্ছে H2O, তাহলে হাইড্রোজেনের একটা ইলেকট্রন, দুটো হাইড্রোজেন আছে, তার মানে দুটো ইলেকট্রন, 2 into 1 প্লাস অক্সিজেনের রয়েছে 8টা ইলেকট্রন, তাহলে এটা হবে টোটাল 10। therefore total number of নেগেটিভ চার্জ কত হবে? নেগেটিভ চার্জ, একটা হাইড্রোজেন জল ওয়াটার মলিকুল আছে 10টা ইলেকট্রন, আর আমরা টোটাল ওয়াটার মলিকুল পেয়েছি দিস ওয়ান 13.9 ইন্টু 6.023 ইন্টু 10 to the power 23, তাহলে এতটা ইলেকট্রনিক চার্জ রয়েছে। এটাকে একটু যদি সিম্পলিফাই করি তাহলে সেটা হবে 13.9 6.023 ইন্টু 10 to the power 24, এতটা ইলেকট্রন। এটা কি টোটাল নাম্বার অফ ইলেকট্রন, তাহলে একটা ইলেকট্রন চার্জ আমরা জানি 1.6 10 to the minus 19 কুলম্ব, তাহলে যদি মাল্টিপ্লাই করে দিই টোটাল চার্জ পেয়ে যাব। নেক্সট পেজ, therefore total charge equal to NE, এটা বেসিক্যালি n, এটা হচ্ছে n, তো n equal to 13.9 into 6.023 into 10 to the power 24 into electronic charge 1.6 10 to the minus 19 কুলম্ব, এটা হচ্ছে টোটাল চার্জ 250 গ্রাম ওয়াটারে। এটা আসবে অলমোস্ট 1.37, ক্যালকুলেট করে দেখবে, চেক করে একবার, 10 to the power 7 নিজে করার চেষ্টা করবে প্রথমে, ভিডিও পজ করে রেখে, তারপর অ্যান্সার চেক করবে। 1.37 10 to the power 7 কুলম্ব। ওকে, তো এতক্ষণ যেটা দেখলাম সেটা একটা প্রপার্টি গিয়েছে, কন্ডেনসেশন অফ চার্জ। সেকেন্ড প্রপার্টি অফ চার্জ সেটা হচ্ছে ইলেকট্রিক চার্জেস আর অ্যাডিটিভ ইন নেচার। ইলেকট্রিক চার্জেস আর অ্যাডিটিভ ইন নেচার। এর মানে কি? যদি একটা রিজিয়ন ইমাজিন করি, লেটস সে এটা একটা রিজিয়ন, তো এখানে আলাদা আলাদা চার্জ রয়েছে, Q1 Q2 Q3 Q4 সো অন। তো অ্যাডিটিভ নেচার মানে হচ্ছে টোটাল চার্জ, ধরা যাক এটা হচ্ছে রিজিয়ন আর, তাহলে কিউ টোটাল, এই রিজিয়ন টোটাল চার্জ হবে Q1 প্লাস Q2 প্লাস Q3 আপ টু Qn। এটাকে সামেশন দিয়ে লিখলে I 1 থেকে n QI। তো এটা হলো অ্যাডিটিভ প্রপার্টি অফ চার্জ। নেক্সট পেজ, third point is conservation of charge, very important, conservation of charge।
কনজারভেশন অফ চার্জ কি বলছে যে চার্জ কখনো চার্জ ক্যান বি ক্রিয়েটেড বা ক্রিয়েট করা যেতে পারে বা ডিস্ট্রয় করা যেতে পারে, বাট টোটাল চার্জ ক্যান নট বি ক্রিয়েটেড অর ডিস্ট্রয়েড। আমি একবার লিখে দিচ্ছি স্টেটমেন্ট, চার্জ ক্যান বি ক্রিয়েটেড অর ডিস্ট্রয়েড but total charge cannot be created or destroyed. ওকে, একটা এক্সাম্পল দিয়ে বলা যাক, আমরা পড়বো নিউক্লিয়ার রিয়াকশন পরে, বেশ করে বিটা ডিকে, আলফা ডিকে। তো যদি একটা বিটা ডিকের এক্সাম্পল নিই, সাপোজ প্যারেন্ট নিউক্লিয়ার এক্স, মাস এ আর অ্যাটমিক নাম্বার জেড। তো যদি বিটা ডিকে হয়, বিটা প্লাস ডিকে সাপোজ, তো ডটার নিউক্লিয়ার তার মাস সেম থাকবে, বাট জেড এক ইউনিট কমে যাবে, জেড -1, আর তৈরি হবে বিটা প্লাস প্লাস একটা মাসলেস পার্টিকেল অলমোস্ট, এটা হবে ইলেকট্রন অ্যান্টিনিউট্রিনো, মাসলেস প্লাস চার্জলেস, এর কোনো চার্জও নেই, চার্জলেস। তাহলে এখানে কি হলো, লেফট সাইডে কোনো রকম ইন্ডিভিজুয়াল চার্জ নেই, বাট এখানে একটা ইন্ডিভিজুয়াল চার্জ তৈরি হয়েছে। দ্যাট মিনস স্টেটমেন্ট যেটা বলা হয়েছে যে চার্জ ক্যান বি ক্রিয়েটেড, তাহলে এখানে চার্জ ক্রিয়েটেড। আচ্ছা, যদি প্রসেসটাকে উল্টে দিই, যে মানে রাইট সাইড প্রথমে, দেন সেখান থেকে তৈরি হয়েছে লেফট সাইড, তাহলে যেটা পাবো চার্জ উল্টোটা, চার্জ ডিস্ট্রয়েড। রিভার্স প্রসেস পসিবল, বাট সব ক্ষেত্রে নয়, বাট অনেক ক্ষেত্রে পসিবল। আমি একটা এক্সাম্পল দিয়ে দুটো বোঝানোর চেষ্টা করছি। তো প্রথমে যেটা পেলাম সেটা হচ্ছে চার্জ ক্রিয়েটেড। নাও টোটাল চার্জ যদি কম্পেয়ার করি, লেফট সাইডে টোটাল চার্জ জেড, বাট রাইট সাইডে টোটাল চার্জ, ওয়ার চার্জ জেড -1, এটা 1, আর এর চার্জ +1 ইউনিট, এর চার্জ 0, সো টোটাল চার্জ রাইট সাইড জেড কনজার্ভ। এটা হচ্ছে স্টেটমেন্টের মিনিং, যে চার্জ ক্যান বি ক্রিয়েটেড ইন্ডিভিজুয়ালি। কোনো একটা সিস্টেমের চার্জ, নতুন চার্জ সিস্টেম থেকে বেরিয়ে বেশি নতুন চার্জ তৈরি করতেই পারে, বাট সিস্টেমের টোটাল চার্জ সবসময় সেম থাকবে। একটা আইসোলেট সিস্টেম যদি ইমাজিন করি, আইসোলেট সিস্টেম মিনস আইসোলেট সিস্টেম তোমরা নিচে পড়বে, আইসোলেট সিস্টেম, যেখানে আইসোলেট সিস্টেমের ভাগ রয়েছে অনেক। কোনো সিস্টেমে মাস বা এনার্জি চেঞ্জ হয় না, কোনো সিস্টেমের মাস চেঞ্জ হয় বাট এনার্জি চেঞ্জ হয় না, কোনো সিস্টেমের মাস এনার্জি দুটোই চেঞ্জ হয়। তো এর বেসিসে তিনটে ভাগে ভাগ করে দেয়। আমরা এখানে যেটা কনসিডার করছি যে কোনো রকম চার্জের এক্সচেঞ্জ পসিবল নয়, নো এক্সচেঞ্জ অফ চার্জ। তাহলে কি হবে, টোটাল চার্জ কিউ টোটাল অলওয়েজ সেম। সো আই থিঙ্ক সবাই বুঝে গেছে যে কনজারভেশন চার্জ। নেক্সট হচ্ছে আরও একটা প্রপার্টি। সো দেন নেক্সট পেজ, লাস্ট প্রপার্টি, ফোর্থ প্রপার্টি। আরও অনেক প্রপার্টি রয়েছে, বাট মেন যে সমস্ত প্রপার্টিগুলো রয়েছে আপাতত এগুলোই। ফোর্থ প্রপার্টি হচ্ছে যে টু লাইক চার্জ মেন, লাইক চার্জ মানে হচ্ছে সেম চার্জ, সেম টাইপ চার্জ, মানে দুটোই দেখা গেলো, দুটোই পজিটিভ অথবা দুটোই নেগেটিভ। টু লাইক চার্জ রিপেল ইচ আদার, মানে কি দুটো সেম চার্জ সবসময় বিকর্ষণ করবে, রিপেল করবে। অ্যান্ড টু আনলাইক চার্জ মানে দুটো অপোজিট চার্জ, টু অপোজিট চার্জ attract, always two unlike charge attract each other, মানে হচ্ছে দুটো অপোজিট পোলারিটি চার্জ সবসময় আকর্ষণ করবে। ধরো দুটো চার্জ রয়েছে, সাপোজ এটা হচ্ছে Q1, আর একটা চার্জ রয়েছে Q2, দুটোই পজিটিভ চার্জ। তাহলে এই দুটো চার্জ কি করবে, রিপিল করবে, বিকর্ষণ করবে। যদি এটা হচ্ছে 1 নম্বর চার্জ, এটা হচ্ছে 2 নম্বর চার্জ, তাহলে 1 নম্বর চার্জের উপর যে 2 নম্বর যে
বল প্রয়োগ করবে বা যেটার রিপালসিভ নেচার আছে তার ডিরেকশন হবে এদিকে। ঠিক এমন সেমভাবে যদি কিউটির উপর ফোর্স দেখি তার ডিরেকশন হবে উল্টো দিকে, বিকর্ষণ করবে। ফোর্স অন কিউ ওয়ান, এক নম্বর চার্জের উপর ফোর্স বাই চার্জ টু, এটাকে লিখছি F12 দিয়ে, আর এটাকে লিখছি F21 দিয়ে। যদি ভেক্টরিক্যালি লিখি তাহলে কি হবে, F12 আর F21 দুটো উল্টো দিকে মুভ করছে, দুটো ডিরেকশন উল্টো, অপোজিট। তাহলে ভেক্টরিক্যাল যদি লিখি তাহলে হবে F12 ইকুইভ্যালেন্ট টু মাইনাস F21। এটার মানে হচ্ছে নিউটনস ল ভ্যালিড, নিউটনস ল হোল্ডিং, নিউটনস ল এখানে হোল্ড করছে, মানে অ্যাপ্লিকেবল। সেমভাবে যদি দুটো অপোজিট চার্জ, ধরা যাক এটা হচ্ছে Q1 যেটা পজিটিভলি চার্জ, আর হচ্ছে Q2 যেটা নেগেটিভলি চার্জ, তাহলে এদের মধ্যে যে অ্যাট্রাকশনটা হবে সেটা হবে অ্যাট্রাকটিভ। তার মানে যদি এটা হচ্ছে 1 নম্বর চার্জ, এটা হচ্ছে 2 নম্বর চার্জ, তাহলে 1 নম্বর চার্জের উপর যদি Q2 এর জন্য ফোর্স দেখি তাহলে তার ডিরেকশন হবে অ্যালং দিস ডিরেকশন টুয়ার্ডস Q2। সিমিলারলি যদি Q2 এর উপর দেখি তাহলে তার ডিরেকশন হবে টুয়ার্ডস Q1, চার্জ 1। তাহলে এখানেও যদি এটা হয়, এটার জন্য ফোর্স যদি হয় F12, এটা হচ্ছে F21, তাহলে এখানেও দেখা যাচ্ছে ডিরেকশন উল্টো, অপোজিট। তাহলে এটা হচ্ছে F12 ভেক্টর ইকুয়াল টু মাইনাস F21 ভেক্টর। আচ্ছা, এটা আর একটা হতে পারতো যদি দুটোই নেগেটিভ হতো। যদি দুটোই নেগেটিভ হয়, এটাও যদি হয় মাইনাস Q1, এটাও যদি হয় মাইনাস Q2, তাহলে সেম ভাবে রিপালশন দেখা দেবে, রিপিল করবে অ্যাপ্লিকেবল সেম ওয়েতে। তো এনিথিং এলস? ওকে, তো নেক্সট টপিক হচ্ছে কুলম্বস ল। তো যেটার জন্য এতক্ষণ হয়তো তোমরা সবাই অপেক্ষা করছিলে, সেটা হচ্ছে কুলম্বস ল। তো এতক্ষণ আমরা যেটা দেখলাম যে দুটো চার্জের প্রপার্টির মধ্যে একটা প্রপার্টি হচ্ছে যে দুটো সেম চার্জ একে অপরকে রিপিল করে, বিকর্ষণ করে। বাট দুটো আনলাইক চার্জ, মানে অপোজিট চার্জ সবসময় কি করে, অ্যাট্রাক্ট করে, আকর্ষণ করে। দুটো যদি পজিটিভ চার্জ হয় তাহলে তারা রিপিল করবে। দুটো সেম চার্জ হতে পারে পজিটিভ বা হতে পারে নেগেটিভ, বা দুটো আনলাইক চার্জ, মানে দুটো আলাদা পোলারিটির চার্জ যদি নিই, একটা প্লাস আর যদি মাইনাস নিই, তাহলে এরা অ্যাট্রাক্ট করবে, আকর্ষণ করবে। বাট কতটা যে ফোর্স নিয়ে যে বিকর্ষণ বা আকর্ষণ করছে, এর আগে আমাদের জানা ছিল না, মানে কুলম্বের আগে। এরপর আমাদের কুলম্ব মামা এলেন, তো তিনি কি করলেন, এক্সপেরিমেন্ট করলেন চার্জ নিয়ে। তো চার্জ নিয়ে এক্সপেরিমেন্ট করতে গিয়ে তিনি দেখলেন, কি দেখলেন, রেজাল্ট। তো রেজাল্ট হচ্ছে যে দুটো চার্জ যদি আমরা নিই, ধরা যাক এটা হচ্ছে চার্জ Q1 আর একটা চার্জ Q2, আর এদের মধ্যে সেপারেশন ডিস্টেন্স যদি হয় R, তাহলে কুলম্ব অবজার্ভ করলেন যে এদের মধ্যে ম্যাগনিটিউড অফ ফোর্স, এতক্ষণ আমরা ডিরেকশনটা জানতাম যে কোন দিকে আকর্ষণ বা বিকর্ষণ করবে, বাট যেটা জানতাম সেটা হচ্ছে ম্যাগনিটিউড। তো কুলম্ব এসে এক্সপেরিমেন্ট করে দেখলেন যে এদের মধ্যে যে ফোর্সটা হচ্ছে অ্যাট্রাকশন বা রিপালশন, সেটা তাদের দুটো চার্জের গুণফলের সমানুপাতিক, প্রপোর্শনাল, Q1 Q2, আর একটা হচ্ছে F ইজ প্রপোর্শনাল টু এদের ডিস্টেন্সের ইনভার্স স্কোয়ার। তো দুটো প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, তো ওঠানোর জন্য আমরা ইউজ করি যেটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, প্রপোর্শনালিটি রিমুভ করার জন্য। তো ধরা যাক এটা হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট F ইকুয়াল টু Q1 Q2 আপন R স্কোয়ার। সো কে এখানে কি, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। ওকে, তো ইন ফিজিক্স যেটা আমরা লিখি সেটা হচ্ছে F ইকুয়াল টু, স্ট্যান্ডার্ড ওয়েতে যদি লিখি, F ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 আপন R স্কোয়ার। এটা হচ্ছে আমরা ফোর্স যেটা ইন স্ট্যান্ডার্ড এটা লিখি। যে কোনো জায়গায় যাবে, যে কোনো স্ট্যান্ডার্ড বুক দেখবে, যে কোনো এক্সপেরিমেন্ট করবে, অলওয়েজ আমরা এটা এক্সপ্রেশন ইউজ করি। তাহলে এখানে আমরা যেটা পেলাম কে এর ভ্যালু হচ্ছে 1/4 পাই এপসাইলন নট, যেটা নিউমেরিক্যাল ভ্যালু হচ্ছে 9 ইন্টু 10⁹9, আর এর ইউনিট কত হবে, কে এর ইউনিট। আচ্ছা, কে এর ইউনিট কিভাবে বার করবো, এখানে ট্রাই করা যাক। তো কে এর ইউনিট কি বার করবো, F ইকুয়াল টু কে Q1 Q2 আপন R স্কোয়ার। তো রাইট সাইডে এটা হচ্ছে ফোর্স, তার মানে ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন, এসআই ইউনিট।
আর ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন, চার্জের ইউনিট হচ্ছে কুলম, আর এর ইউনিট হচ্ছে মিটার। তাহলে কে এর ইউনিট যদি লিখি এটা কত হবে, আচ্ছা কে এর এক্সপ্রেশনটা লিখি, কে ইকুয়াল টু লিখতে পারি এফ আর স্কোয়ার আপন Q1 Q2। তাহলে কে এর যদি আমরা ইন ডাইমেনশন লিখি তাহলে বা ইউনিট লিখি সেটা হচ্ছে নিউটন মিটার স্কোয়ার, দুটোই চার্জ তাহলে কি হবে কুলম স্কোয়ার। এটাকে আমরা লিখতে পারি নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। তাহলে কে এর ইউনিট কে এর ইউনিট হচ্ছে নিউটন মিটার স্কোয়ার আপন কুলম স্কোয়ার। এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে কেন আমরা এই 1/4πε0 লিখি। কোনো সিগনিফিকেন্স তো অবশ্যই আছে, নাহলে তো সিম্পল কে লিখে ছেড়ে দিতে পারতাম, কিন্তু অলওয়েজ আমরা লিখি 1/4πε0 হয়। তার আগে নেক্সট পেজ। তো কোশ্চেন হচ্ছে কেন আমরা 1/4πε0 লিখি প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট হিসাবে। তো 1/4πε0, এখানে এপসাইলন নট হচ্ছে ফ্রি স্পেস পারমিটিভিটি, তো এটা অ্যাকচুয়ালি মিডিয়াম প্রপার্টি। এপসাইলন নটের ভ্যালু যদি ফ্রি স্পেস নিই তাহলে এটা হবে 8.854 ইন্টু 10⁻⁻12। এগেন এর ইউনিট কী হবে, এর ইউনিট হবে কুলম স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার। জাস্ট রিভার্স, 1/4πε0 ইউনিট ছিল নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার, তার 1/something করলে উল্টোটা হবে কুলম স্কোয়ার নিউটন পার নিউটন মিটার স্কোয়ার। এটা হচ্ছে ফ্রি স্পেস পারমিটিভিটি। এটা হচ্ছে মিডিয়াম প্রপার্টি, এপসাইলনের ভ্যালু মিডিয়ামের উপর নির্ভর করবে। যদি আমি মিডিয়াম চেঞ্জ করে দিই, ফ্রি স্পেসের পরিবর্তে যদি অন্য কোনো মিডিয়াম, জল বা মেটাল মিডিয়াম দিয়ে দিই তাহলে এপসাইলন চেঞ্জ হয়ে যাবে। বাট 4π এপসাইলনের সিগনিফিকেন্স বুঝলাম যে এটা ফোর্স যেটা সেটা যদি দুটো চার্জ নিই Q1 Q2, তাহলে এদের মধ্যে যে ফোর্সটা শুধু চার্জের উপর নির্ভর করবে না, গ্র্যাভিটির ক্ষেত্রে যদি আমরা দেখি সেক্ষেত্রে দুটো মাস আর ডিস্টেন্সের উপর নির্ভর করে। আর যেটা একটা কনস্ট্যান্ট থাকে সেটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট, সবসময় একই ভ্যালু। বাট এখানে মাস, চার্জ আর ডিস্টেন্স ছাড়াও এদের মধ্যে কোন মিডিয়ামের মধ্যে আছে, সেটাকে কোন মিডিয়ামে রাখা আছে সেটাও নির্ভর করে। যদি আমরা ফ্রি স্পেস দিই মিডিয়াম, ফর ফ্রি স্পেস, তাহলে ফর ফ্রি স্পেস দুটো মিডিয়ার মধ্যে, এই দুটো চার্জের মধ্যে যে অ্যাট্রাকশন বা রিপালশন হবে তার ম্যাগনিটিউড হবে 1/4πε0 Q1 Q2 upon r square. For any other medium, ফোর্স এর ম্যাগনিটিউড হবে F equal to 1/4πε Q1 Q2 upon r square. এখানে এপসাইলন কি, এপসাইলন হচ্ছে পারমিটিভিটি অফ দ্যাট মিডিয়াম। যে মিডিয়ামে রাখা আছে সেই মিডিয়ামের পারমিটিভিটি হতে পারে জল, হতে পারে গ্লাস। সব জলের জন্য একটা ভ্যালু এপসাইলন একরকম হবে, গ্লাসের জন্য আরেক রকম হবে। এই গেল এপসাইলন নটের বা এপসাইলনের সিগনিফিকেন্স। বাট হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ 4π? কেন 4π কে 4π লেখার কি দরকার ছিল? আমরা সিম্পলি সিউ তো লিখতে পারি, কনস্ট্যান্ট সি। 4π সিগনিফিকেন্স কি, এটা হচ্ছে হোমওয়ার্ক। এটা কমেন্ট বক্সে কমেন্ট করবে যদি জানা থাকলে ভালো, না জানা থাকলে আরও ভালো, পরে শিখবে। আপাতত এটা হোমওয়ার্ক, একটু যদি ভাবা যায় তাহলে অবশ্যই পারা যাবে অ্যান্সার। কোয়েশ্চেন হচ্ছে হোয়াই উই ইউজ 4π instead of a single constant c? এটা হচ্ছে হোমওয়ার্ক কোয়েশ্চেন। Keep commenting on this question. Homework. Okay, তো নেক্সট টপিক হচ্ছে, নেক্সট যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কি, তার জন্য নেক্সট পেজ প্লিজ।
সো ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, তো ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কে, যেটাকে আমরা জেনারেলি ডিফাইন করি বা কখনো এপসাইলন দিয়ে রিপ্রেজেন্ট করি। ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, এটাকে কখনো কে দিয়ে লেখা হয় অথবা কখনো এপসাইলন দিয়ে লেখা হয়। ওকে, তো আমরা এখানে ইউজ করবো, আমরা জানি না কখন ইউজ করবো, বাট দুটো ইউজ করা উচিত, ফিউচারে অনেকভাবে ইউজ করবে। তো ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কে, কে এটাকে লেখা হয় রেশিও পারমিটিভিটি অফ এ মিডিয়াম বাই রেশিও পারমিটিভিটি অফ এ স্পেস, ফ্রি স্পেস। তার মানে পারমিটিভিটি অফ এ মিডিয়াম বাই পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, এটাকে লেখা হয় এপসাইলন নট, এটাকে লেখা হয় এপসাইলন, এটাকে রিলেটিভ ডাইলেকট্রিক কনস্ট্যান্ট অ্যাকচুয়ালি রিলেটিভ পারমিটিভিটিতে লেখা হয় এপসাইলন আর, নট এপসাইলন আর। ওকে, তো এটা হচ্ছে ইকুয়াল টু এপসাইলন ওভার এপসাইলন নট। তার মানে কে ইকুয়াল টু এপসাইলন ওভার এপসাইলন নট। তো এক্সপেরিমেন্টালি অবজার্ভ করে দেখা গিয়েছে যে এটা অলওয়েজ গ্রেটার দেন 1 হয়। এক্সপেরিমেন্টালি অবজার্ভড, তার মানে কি, এটা মানে হচ্ছে যে ফ্রি স্পেস ছাড়া অন্য যে কোনো মিডিয়ামের যে পারমিটিভিটি গ্রেটার হবে। তার মানে কে গ্রেটার দেন 1, অন্য কোনো মিডিয়াম নিলে কে সবসময় গ্রেটার হবে। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি যে এপসাইলন ইকুয়াল টু কে এপসাইলন নট। নাও আমরা যদি কোনো একটা মিডিয়ামের যদি দুটো চার্জ রাখি, লেটস সে এটা হচ্ছে Q1 আর একটা চার্জ হচ্ছে Q2, তো এদের মধ্যে মিডিয়ামের পারমিটিভিটি হচ্ছে এপসাইলন আর ডিস্টেন্স আর, তাহলে ফোর্স হচ্ছে 1/4 পাই এপসাইলন Q1 Q2 আপন আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যদি এপসাইলন ভ্যালু পুট করে দিই তাহলে কি হবে, এফ ইন মিডিয়াম, এম ফর মিডিয়াম। ওকে, আর তাহলে হবে এফ এম equivalent to 1/4 pi epsilon equal to k epsilon naught into q1 q2 upon r square। তাহলে এফ এম কে লেখা যায় এফ এম ইকুয়াল টু 1/4 pi epsilon naught q1 q2 upon r square। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে যদি ওই দুটো চার্জকে যদি আমি ফ্রি স্পেসে রেখে দিতাম তার ফোর্স, তাহলে এফ ইন ফ্রি স্পেস, এটা কি বাই কে, এটা হচ্ছে ইন ফ্রি স্পেস। তাহলে আমরা দেখেছি কে অলওয়েজ গ্রেটার দেন 1। এখান থেকে আমরা লিখতে পারি যে এফ এম বাই এফ ফ্রি স্পেস ইকুয়াল টু 1/k। আচ্ছা, কে যদি গ্রেটার দেন 1 হয় তাহলে 1/k লেস দেন 1 হবে, লেস দেন 1। এটা ইমপ্লাই করছে যে এফ এম কোনো একটা মিডিয়ামের যে ফোর্স হবে সেটা ফ্রি স্পেসের থেকে অলওয়েজ কম হবে। ইম্পর্টেন্ট ওয়ার্ড এখানে ডিরেক্ট কোশ্চেন আছে নিটে। তাহলে কোনো একটা মিডিয়ামে যদি কম্পেয়ার করি, আচ্ছা নেক্সট পেজে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। নেক্সট পেজ প্লিজ। সাপোজ দুটো মিডিয়াম, একটা হচ্ছে ফ্রি স্পেস আর একটা হচ্ছে লেটস সে ওয়াটার মিডিয়াম। এখানে পারমিটিভিটি এপসাইলন, এখানকার পারমিটিভিটি এপসাইলন নট। যদি এখানে দুটো চার্জ রাখা হয় Q1 Q2, তাদের মধ্যে ডিস্টেন্স আর, তাহলে ফোর্স হচ্ছে 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 আপন আর স্কোয়ার। এখানে ফোর্স কি হবে, যদি দুটো চার্জ সেম ভাবে নেই, Q1 Q2 সেপারেশন ডিস্টেন্স আর, মানে দুটো সেম চার্জ বাট মিডিয়ামটা আলাদা করে দেওয়া হয়েছে, দুটোর সেম চার্জ আর তাদের মধ্যে সেপারেশন ডিস্টেন্সও সেম, তাহলে এদের মধ্যে যে ফোর্স হবে এখন ইন মিডিয়াম সেটা হবে কে টাইমস লেস হবে, এফ বাই কে। আর কে মানে হচ্ছে কে হচ্ছে এপসাইলন ওভার এপসাইলন নট, এটা হচ্ছে প্রপার্টি। তার মানে যদি মিডিয়াম চেঞ্জ করে দিই তাদের মধ্যে ফোর্স চেঞ্জ হয়ে যাবে, অ্যাট্রাকশন অফ ফোর্স চেঞ্জ হবে বা রিপালশন অফ ফোর্স চেঞ্জ হবে। এখন কিছু প্রবলেম করবো যেটা নিট রিগার্ডিং, এখান থেকে ডিরেক্ট কোশ্চেন আসে।
নেক্সট পেজ প্লিজ। ওকে, তো কোয়েশ্চেন হচ্ছে when air is replaced by a dielectric medium of constant k, the maximum force of attraction between two charges separated by a distance. Option A increase k times remains unchanged, decrease k times increases k inverse times. NEET 1999 যেটা ছিল। তো আমরা আগে ডিসকাস করলাম একটু আগে যে যদি যে কোনো একটা মিডিয়ামে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হবে কুলম্ব ফোর্স, সেটা ফ্রি স্পেস থেকে যদি মিডিয়ামে রিপ্লেস করা হয় তাহলে সেটা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট টাইমস ডিক্রিজ করবে এফ নট বাই কে। তাহলে এখানে যদি আমরা গ্রুপ করি সেটা কম্পেয়ার করি, এফ মিডিয়াম ফোর্স অন দ্যাট মিডিয়াম ইকুয়াল টু ফোর্স ইন এয়ার বাই কে। তাহলে এটা মানে হচ্ছে যে ফোর্স ডিক্রিজিং k times, force decreases k times. Option C is right. Okay, so next question is 2 point charges A and B having charges plus q and minus q respectively are placed at certain distance apart and force acting between them is if 25% charge of A is transferred to B, then force between the charges becomes. Okay, two charges, let's say this is A, this is B, distance between them is r. এখানে A have plus q charge and B has charge minus q. তাহলে এদের মধ্যে এখন ফোর্স হচ্ছে F equal to K ম্যাগনিটিউড, যদি নিই ফোর্সের ম্যাগনিটিউড K Q square upon R square. Now if 25% charge of A transfer to B, then 25% of Q 25% এটা কত হবে Q by 4, A থেকে B তে ট্রান্সফার হবে, তার মানে A তে Q by 4 অ্যামাউন্ট অফ চার্জ কমে যাবে। এটা হচ্ছে 1 নম্বর কেস। 2 নম্বর কেস, Q থেকে মাইনাস হবে Q by 4 আর এখানে প্লাস কিউ বাই 4 এমন চার্জ হবে অ্যাড মাইনাস কিউ, এটা কত হবে প্লাস 3q upon 4, এটা হবে মাইনাস 4 minus 3q upon 4. Now force F prime equal to K magnitude যদি নিই তাহলে হবে 3q by 4 into 3q by 4 upon r square. তাহলে এটা হবে 3 9 4 4 16 9 upon 16 k q square upon r square. This is equal to k q square upon r square. It equal to f, তার মানে 9 upon 16f. 9 upon 16f. Option C is correct. So the next problem is suppose the charge of proton and electron differ slightly. One of them is minus E, the other is E plus delta. If the net of electrostatic force and gravitational force between two hydrogen atoms placed at a distance d much greater than atomic size apart is 0, then del E is of the order of. ভেরি কনসেপচুয়াল কোশ্চেন। এখানে কোশ্চেনটা হয়তো সলভ করে দেওয়া যাবে, এখানে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট নোট করা, সেটা হচ্ছে মাচ গ্রেটার দ্যান অ্যাটমিক সাইজ। ওয়ান পয়েন্ট ডিসকাস করবো। তো প্রথমত যেটা এখানে বলেছে যে প্রোটন আর ইলেকট্রন চার্জকে মডিফাই করা হয়েছে, মানে সেটা আমরা এতক্ষণ যেটা পড়েছি প্রোটনের চার্জ ই, ইলেকট্রনিক পজিটিভ চার্জ, আর ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস ই, সেটাকে মডিফাই করে যেটা করেছে বলছে ওয়ান অফ দ্য মিস মাইনাস ই। আচ্ছা, তেমন ইলেকট্রন চার্জ মাইনাস ই থেকে, যে মাইনাস ই এখানেও আছে মাইনাস ই, চেঞ্জ হয়নি, আনচেঞ্জ। প্রোটন চার্জ এটা হচ্ছে ই টু ই প্লাস ডেল ই চেঞ্জ করা হয়েছে, এটা হচ্ছে আনচেঞ্জ, এটা চেঞ্জ। যদিও প্র্যাকটিক্যাল পসিবল নয়, বাট কনসেপ্ট বোঝার জন্য দিয়েছে আর কি। তো বলেছে if the net electrostatic force and gravitational force between two hydrogen atom, so দুটো হাইড্রোজেন অ্যাটম যদি ইমাজিন করি, let's say one, another one is this one. তো নিউক্লিয়াসে আছে পজিটিভ চার্জ, দুটোরই নিউক্লিয়াসে পজিটিভ চার্জ, আর আউটার সাইড একটা আছে ইলেকট্রন, এখানেও আছে ইলেকট্রন। হাইড্রোজেন মেন 1H1, প্রোটন একটা, ইলেকট্রন একটা। তাহলে এখানে টোটাল চার্জ কত হচ্ছে, এখানে বলেছে যে ডিস্টেন্স হচ্ছে মাচ ডি, আর এতে যদি আর হয় ডিস্টেন্স অফ হাইড্রোজেন অ্যাটম, ডি হচ্ছে মাচ গ্রেটার দেন আর, আর হচ্ছে ডিস্টেন্স বিটুইন আর হচ্ছে রেডিয়াস অফ হাইড্রোজেন অ্যাটম,
radius of hydrogen atom যদি হয় লং ডিস্টেন্স কম্পেয়ার টু আর, তাহলে আমরা এখানে যে টোটাল চার্জ রয়েছে সেটাকে আমরা পয়েন্ট চার্জ হিসেবে ইমাজিন করতে পারি, প্লাস এখানে যে চার্জ রয়েছে সেখানে এটাকে আমরা পয়েন্ট চার্জ হিসেবে ইমাজিন করতে পারি। তখন যদি চার্জকে মডিফাই করে দেওয়া হয় হাইড্রোজেনের, তাহলে টোটাল চার্জ এখানে কত হবে? একটা হচ্ছে প্রোটনের চার্জ, যেটা প্রোটনের চার্জ ই প্লাস ডেল ই প্রোটনের চার্জ, তাহলে প্রোটনের চার্জ ই প্লাস ডেল ই প্লাস ইলেকট্রনের চার্জ মাইনাস ই, টোটাল কত হচ্ছে ডেল ই। আবার এটার ক্ষেত্রে একই হবে, ই প্লাস ডেল ই মাইনাস ই, টোটাল চার্জ ডেল ই। এখন কোশ্চেন বলেছে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অ্যান্ড গ্র্যাভিটেশনাল ফোর্স between two hydrogen atom place at a distance d apart is 0। তার মানে এখন দুটো সেম টাইপের চার্জ, টোটাল নেট চার্জ হচ্ছে প্লাস, বোথ আর পজিটিভ চার্জ, বোথ পজিটিভ চার্জ। এখন দুটো একটা হচ্ছে পজিটিভ ডেল ই চার্জ আর একটা হচ্ছে পজিটিভ ডেল ই চার্জ। তো এদের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কোন দিকে কাজ করবে? রিপিল করবে। আর গ্র্যাভিটেশনাল ফোর্স এদের মাসে রয়েছে, তার মানে কি গ্র্যাভিটেশনাল ফোর্স অলওয়েজ অ্যাট্রাকটিভ ইন নেচার। এটা যদি হয় এফ জি, এটা যদি হয় এফ ই, তাহলে কোশ্চেন অনুযায়ী বলেছে অ্যাপার্ট ইজ জিরো। জিরো কখন হবে? যখন দুটোই সমান হবে। তার মানে গিভেন দেওয়া আছে এফ ই ইকুয়াল টু এফ জি, এফ ই ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট। আচ্ছা, এটা হচ্ছে দুটোর মধ্যে ডিস্টেন্স দেওয়া আছে ডি, আর চার্জ হচ্ছে ডেল ই, সো ডেল ই ইন্টু ডেল ই কত হবে? ডেল ই স্কোয়ার আপন ডি স্কোয়ার। গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে জি এম1 এম2, এম1 এম2। গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা করবে হাইড্রোজেন দুটো অ্যাটমের মধ্যে, তাহলে এদের মাস দেওয়া আছে, দুটোরই মাস দেওয়া আছে এমএইচ, এমএইচ এমএইচ ইন্টু এমএইচ কত হচ্ছে? এমএইচ স্কোয়ার আপন ডিস্টেন্স হোল স্কোয়ার। তো এই ডিস্টেন্স ডিডি ডিস্কোয়ার ডিস্কোয়ার কাটবে, ডিস্কোয়ার ডিস্কোয়ার ক্যান্সেল। 1/4 পাই এপসাইলনের ভ্যালু আমরা জানি 9 ইন্টু 10⁹9 ডেল ই স্কোয়ার, যেটা আমাদের বার করতে হবে, ইকুয়াল টু জি, জি এর ভ্যালু 6.67 10⁻11 ইন্টু হচ্ছে এখানে নিচে লিখছি এমএইচ এর ভ্যালু হচ্ছে 1.67 ইন্টু 10⁻27 হোল স্কোয়ার, তাহলে ডেল ই স্কোয়ার। এখানে অর্ডার দেওয়া আছে, সো আর অর্ডারের যে ডিফারেন্সগুলো দেওয়া আছে বাকি অপশনগুলো অনেক অনেক দূরে দূরে আছে, তো আমরা শুধু অর্ডার কম্পেয়ার করবো। এটা ইকুয়াল টু কম্পেয়ার টু 10⁻11 ইন্টু 10⁻54, এটাকে নিচে নিয়ে এলে হবে 10⁻9। দ্যাট মিনস ডেল ই স্কোয়ার ইকুইভ্যালেন্ট টু, আচ্ছা 54 প্লাস 11, 29 উপরে গেল 9 মাইনাস হবে, তার মানে এটা হবে 20, তার মানে এটা হবে 74, 10⁻74। দিস ইমপ্লাই ডেল ই ইজ অ্যাপ্রক্সিমেটলি 10⁻, আচ্ছা 2 দিয়ে ভাগ হয়ে যাবে তখন 37, ডেল ই ইজ 10⁻37। অপশন বি ইজ কারেক্ট। বাট এখানে কিছু জিনিস বলে রয়েছে। এখানে বলেছে অপশন ব্র্যাকেটে মাচ গ্রেটার দেন অ্যাটমিক সাইজ। যদি মাচ গ্রেটার দেন অ্যাটমিক সাইজ না হয়, যদি স্মলার দেন উল্টোটা হয়, মানে আমরা যেটা নিয়েছি এটার উল্টো, হোয়াট হ্যাপেন ইফ আর লেস 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 তো আছেই, আর ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান ডি। তার মানে আমরা যেটা বার করবো সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইনসাইড দ্য অ্যাটম, ইনসাইড দ্য অ্যাটম। ওকে, তো এটা একটু ডিসকাস করে দিচ্ছি। নেক্সট পেজ। সাপোজ একটা রিজিয়ন আছে, একটা রিজিয়ন, এ হচ্ছে একটা রিজিয়ন। তো এখানে অনেক চার্জ রয়েছে, অনেক চার্জ রয়েছে, চার্জ পার্টিকেল, এ হচ্ছে চার্জ পার্টিকেল। তো এখন আমি দুটো পয়েন্ট নিচ্ছি যেখানে আমরা ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রিক ফোর্স, কুলম্ব ফোর্স বার করতে চাইছি। একটা হচ্ছে এই একটা পয়েন্ট, আর একটা হচ্ছে ধরা যাক এখান থেকে এই একটা পয়েন্ট, এটা হচ্ছে ডিস্টেন্স আর, ডিস্টেন্স আর। তো এদের মধ্যে যে চার্জের মধ্যে যে দুটো চার্জের মধ্যে ডিফারেন্স, ধরা যাক অ্যাভারেজ ডিস্টেন্স হচ্ছে ডি,
প্রত্যেকটা চার্জের মধ্যে অ্যাভারেজ ডিস্টেন্স যদি ডি হয়, ধরা যাক এক্ষেত্রে নাম্বার 1 কেস হচ্ছে আর ভেরি ভেরি গ্রেটার দেন ডি। যদি অনেক দূরে তাদের সেপারেশন ডিস্টেন্স থেকে অনেক দূরে যদি আমরা ফোর্স বা তাদের কন্ট্রিবিউশন বার করতে চাই, তাহলে এক্ষেত্রে আমরা টোটাল হোল চার্জকে আমরা পয়েন্ট চার্জ হিসেবে ইমাজিন করতে পারি। ইন দিস কেস ইমাজিন whole charge as a point charge. To find Coulomb electrostatic force. Electrostatic force at point, let's set a point হচ্ছে P. নাম্বার 2, তার মানে যদি আমরা ধরো এখানে টোটাল n চার্জ আছে, তাহলে n চার্জে টোটাল চার্জ হচ্ছে n, তাহলে আমরা লিখতে পারি যে এখানে যদি একটা চার্জ কিউ থাকে, তাহলে ফোর্স at P, at point P is K into Q into NE upon R square, আর K এর ভ্যালু হচ্ছে 1/450. সেকেন্ড কেস R less D, মানে এদের মধ্যে যে সেপারেশন ডিস্টেন্স আছে, এমন একটা পয়েন্ট নিচ্ছি যেখানে এই ডিস্টেন্সের মধ্যে কোনো পয়েন্ট, ধরা যাক পয়েন্ট হচ্ছে এটা হচ্ছে একটা পয়েন্ট, অন্য কালার ধরা যাক এটা হচ্ছে একটা পয়েন্ট। তো এখান থেকে যদি আমি এই পয়েন্ট, ধরা যাক এটা হচ্ছে কিউ পয়েন্ট, নাও কিউ পয়েন্টে যদি আমি বার করতে চাই, তাহলে কিন্তু টোটাল চার্জকে, হোল চার্জকে আমি পয়েন্ট চার্জ হিসাবে ইউজ করতে পারবো না। তার কারণ হচ্ছে এখন আমরা ইন্টার যে দুটো চার্জের মধ্যে ডিস্টেন্স, তার মধ্যে চলে এসেছি ডাইমেনশন অনেক ছোট, অনেক কাছাকাছি চলে এসেছি। তার জন্য কি হবে, প্রত্যেকটা চার্জের জন্য প্রত্যেকটা চার্জের করেসপন্ডিং যে ফোর্স হবে, প্রত্যেকটা আলাদা আলাদা হবে। এখান থেকে এই চার্জের জন্য এর মধ্যে যে ফোর্স হবে, এখান থেকে তার ফোর্স আলাদা হবে, এখানকার থেকে ফোর্স আলাদা হবে। সিমিলারলি এই চার্জের জন্য এই পয়েন্টের চার্জ, এই পয়েন্টের ফোর্স ডিফারেন্ট হবে। তো আমরা রেজাল্ট যে এখানে নেট ফোর্স পাবো, সেটা হচ্ছে সমস্ত চার্জের ফোর্সের রেজাল্টেন্ট ফোর্স পাবো। তার মানে যদি এই পয়েন্টে কুলম্ব ফোর্স বার করি, তাহলে হবে ফোর্স কুলম্ব ফোর্স F ইকুয়াল টু সাম অফ সমস্ত চার্জের ভেক্টর সাম হবে, সমস্ত চার্জের করেসপন্ডিং যে ফোর্স হবে তার ভেক্টর সাম। যদি n চার্জ থাকে, আর এখানে যদি নতুন একটা টেস্ট চার্জ, যেটাকে বলা হচ্ছে নতুন করে একটা চার্জ দিয়ে বোঝা যায়, যেটা নেচার অফ চার্জ বোঝা যায় অ্যাকচুয়ালি এই টেস্ট চার্জ দিয়ে, যেটা অ্যাট্রাক্ট করছে না রিপালস করছে। তো এটা হচ্ছে টেস্ট চার্জ, এটা বলা হয় টেস্ট, আমরা পড়বার উপরে টেস্ট চার্জ। তো এই টেস্ট চার্জের উপর যে বাকি যে n নাম্বার অফ চার্জ আছে, তাদের ভেক্টর সাম হবে তোমার ওই চার্জ কিউ এর উপর নেট ফোর্স, কুলম্ব ফোর্স। সো ইন দিস কেস we cannot use in this case we cannot use whole charge as point charge. বুঝা গেল? যেটা করতে পারি সেটা হচ্ছে সমস্ত চার্জগুলোর ভেক্টর, সমস্ত চার্জের করেসপন্ডিং যে ফোর্স হবে তাদের ভেক্টর সামই হবে এই চার্জের উপর নেট ফোর্স। এই কারণেই ওখানে দেওয়া ছিল অপশনে যে D is much greater than the atomic radius of atomic hydrogen atom. Okay, so next question, two positive ions is carrying a charge q are separated by a distance d. If F is the force of repulsion between the ions, the number of electrons missing from each ion will be E is being charged on an electron. Okay, তো যেটা বলা আছে সেটা হচ্ছে two positive ions is carrying a charge q are separated by distance d. আর বলেছে যে if দুটো চার্জ দেওয়া আছে পজিটিভ আয়ন্স, two positive ions is carrying a charge q, positive ions এটা হচ্ছে a and b, প্রত্যেকটা প্লাস কিউ চার্জ রয়েছে, separated by distance d. F is the force of repulsion between the ions, the number of electrons missing from each ion will be. তো অ্যাকচুয়ালি যেখানে যেটা হয়েছে যে আয়নটা তৈরি হয়েছে, প্লাস কিউ চার্জ তৈরি হয়েছে, সেটা ডিউ টু ইজেকশন অফ ইলেকট্রন বেরিয়ে গেছে। তো মেটাল বা যে কোনো মিডিয়াম হোক, এখানে পজিটিভ চার্জ তৈরি হয়েছে। তো আমরা কোয়ান্টাইজেশন অফ চার্জ থেকে আমরা জেনেছি কি কিউ ইকুয়াল টু এন ই। তো এন হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন আর ই হচ্ছে ইলেকট্রনিক চার্জ। ওকে, তাহলে এদের মধ্যে রিপালসিভ ফোর্স কত হবে? এফ ইকুয়াল টু কে কিউ ইন্টু কিউ, দ্যাট মিনস কিউ স্কোয়ার, আপন এদের মধ্যে ডিস্টেন্স তার হোল স্কোয়ার।
এখন কিউ ইকুয়াল টু এন ই, আমাদের বার করতে হবে কি নাম্বার অফ ইলেকট্রন মিসিং ফ্রম ইচ আয়ন। তার মানে আমরা এন বার করতে আমাদেরকে, তার মানে পুট সো কিউ স্কোয়ার ইকুয়াল টু এফ ডি স্কোয়ার আপন কে, অ্যান্ড আমরা জানি কে ইকুয়াল টু 1/4 pi epsilon naught, and q equal to ne, that means n square square 4 pi epsilon 1 upon k means 4 pi epsilon উপরে চলে যাবে f into d square, that means n equal to square root 4 pi epsilon naught f d square upon a square. Okay, so this is the um, number of electron missing from each ion. The perception is correct. 4 pi epsilon naught f square 4 pi epsilon naught f description is C correct. ওকে, তো নেক্সট টপিক হচ্ছে প্রবলেম, এটা হচ্ছে প্রবলেম বেস টপিক অ্যাবাউট হ্যাঙ্গিং চার্জ। তারা কিভাবে কুলম্ব ফোর্স অনুযায়ী ইন্টারাক্ট করবে, তাদের ম্যাগনিটিউড অফ ফোর্স বা ভার্টিক্যাল অ্যাক্সের সঙ্গে কেমন কত ডিগ্রি অ্যাঙ্গেল করে এরকম প্রবলেম থাকে, কত ডিগ্রি অ্যাঙ্গেল করে স্টেবল স্টেটে থাকবে, এই সমস্ত আর কি। তো তাহলে একটা রিজিড সাপোর্ট রয়েছে, এটা হচ্ছে রিজিড সাপোর্ট। তো এখান থেকে দুটো চার্জ, আচ্ছা কেজ ওয়ান, তিনটে কেজ করবো। কেজ ওয়ান হচ্ছে যে consider two identical charge particle of charge q and mass m। দুটো আইডেন্টিক্যাল সেম ধরনের চার্জ পার্টিকেল ইমাজিন করা হচ্ছে, যেখানে দুটোরই চার্জ আর মাস সমান আছে। এবার তাদেরকে একটা ফিক্সড পয়েন্ট থেকে একটা স্ট্রিং দিয়ে সুতো দিয়ে ঝুলে দেওয়া হলো সাপোজ। তাহলে কি হবে, যেহেতু দুটো চার্জই সেম, তাহলে কি করবে, সেম চার্জ লাইক চার্জ কি করে রিপিল করে, তাহলে এরা কি করবে, একটা অ্যাঙ্গেল ফর্ম করবে দুজনের সঙ্গে। লেটস সে এটা হচ্ছে কিউ ওয়ান আর এটা হচ্ছে কিউ, সরি দুটোরই সেম চার্জ, সো লেটস সে এটা হচ্ছে চার্জ কিউ, এটা হলো চার্জ কিউ। আর ধরা যাক ভার্টিক্যাল অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেল করেছে থিটা। যেহেতু দুটোই আইডেন্টিক্যাল পার্টিকেল, তাহলে উভয় সাইডে থিটা অ্যাঙ্গেল করবে। তাহলে যেহেতু মাস এম, তাহলে এর ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করবে mg ফোর্স, এদিকেও কাজ করবে mg ফোর্স, এদিকে কাজ করবে টেনশন টি, এদিকে কাজ করবে টেনশন টি। দুটোরই টেনশন সেম, কারণ দুটোরই মাস সেম। আচ্ছা, তাহলে যেহেতু সেম চার্জ, এটার মধ্যে একটা রিপালসিভ ফোর্স হবে, রিপিল করবে। ধরা যাক সেই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, কুলম্ব ফোর্স, এর ডিরেকশন হচ্ছে এফই, এদিকে এরও ডিরেকশন এফই এদিকে। আচ্ছা, এদের মধ্যে যদি ডিস্ট্যান্স যদি হয় আর, লেটস সে ডিস্ট্যান্স হচ্ছে আর, তাহলে এই যে টেনশনের কম্পোনেন্ট একটা হচ্ছে এর সঙ্গে এটা যদি থিটা হয়, তাহলে এটা হবে থিটা। তাহলে টেনশনের কম্পোনেন্ট অ্যালং হরিজেন্টালি ভার্টিক্যালি এটা হবে টি কস থিটা, আর হরিজেন্টালি এটা হবে টি সাইন থিটা। এক্ষেত্রে একই রকম হবে, এদিকে অ্যালং দিস সাইড এটাও ফর্ম করবে থিটা, এদিকে হবে টি কস থিটা, এদিকে হবে টি সাইন থিটা। আচ্ছা, মিড পয়েন্ট থেকে যে কোনো একটা চার্জের ডিস্টেন্স হচ্ছে r/2, এটা হচ্ছে r/2। তাহলে ইন স্টেবল স্টেট মানে কি, দুটো চার্জ ঝুলিয়ে দেওয়া হলো, একসময় এটা কি ফিক্সড হয়ে যাবে, একটা ডিস্টেন্সে গিয়ে ফিক্সড হয়ে যাবে, এর থেকে বাড়বেও না কমবেও না। তো সেই স্টেটে তাহলে আমরা বলতে পারি যে ভার্টিক্যালি আপার কম্পোনেন্ট ইকুয়াল টু ডাউনওয়ার্ড কম্পোনেন্ট, অর্থাৎ টি কস থিটা ইকুয়াল টু mg, এক নম্বর ইকুয়েশন। আবার টি সাইন থিটা ইকুয়াল টু এম এফই, টি সাইন থিটা ইকুয়াল টু এফই। আর এফই কি, এফই হচ্ছে এদের মধ্যে দুটো চার্জের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কে, কিউ ইন্টু কিউ, দ্যাট মিনস কিউ স্কোয়ার, এদের মধ্যে ডিস্টেন্স আর, সো আর স্কোয়ার। এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বিটুইন টু চার্জ। নাও নেক্সট পেজ। ওকে, তো এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। যদি আমরা 2 ডিভাইড বাই 1 করি, তাহলে কি পাবো, tan থিটা ইকুয়াল টু এফ ই আপন mg। ওকে, আচ্ছা tan থিটা ইকুয়াল টু এফ ই আপন mg।
যদি থিটা খুব স্মল হয়, এখান থেকে ইফ থিটা ইজ ভেরি স্মল, তাহলে আমরা কি লিখতে পারি, সাইন থিটা ইজ অ্যাপ্রক্সিমেটলি থিটা, cos theta is approximately equal to 1. দুটোকে ভাগ করে লিখবো tan theta is approximately also theta, এগুলো কাজে লাগবে। তো এখান থেকে আমরা লিখতে পারি যদি থিটা যদি খুব স্মল হয়, থিটা ইজ ইকুইভ্যালেন্ট টু এফ ই আপন এম জি, এটা লিখতে পারি। এটা হচ্ছে মেন এক্সপ্রেশন, থিটা ইকুয়াল টু এফ ই আপন এম জি। আবার যেটা ড্র করেছিলাম সেটা ছিল এটা হচ্ছে ফিক্সড রেজিড, এটা হচ্ছে সাপোর্ট পয়েন্ট, এটা হচ্ছে দুটো চার্জ কিউ ওয়ান সরি কিউ কিউ, এটা কিউ ভার্টিক্যালের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে যে থাকে থিটা, এটা থিটা। তাহলে এখান থেকে আমরা ট্যান থিটা লিখতে পারি। সো এখানে ট্যান থিটা মানে কি, ট্যান থিটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটা হচ্ছে টোটালটা ছিল আর, টোটাল যদি আর থাকে তাহলে মিড পয়েন্ট থেকে যে কোনো একটা চার্জের ডিস্টেন্স 4/2 r/2 ডিভাইড বাই, আচ্ছা যদি যে স্ট্রিং পেন্ডুলাম এল এন যদি এল হয় তাহলে এটা হবে r/2/l, দ্যাট মিনস r/2l। ওকে, তার মানে ট্যান থিটাকে আরও একভাবে লেখা যায়, এটা হচ্ছে r/2l ইকুয়াল টু এফ ই আপন এম জি। তার মানে আর কি, আর হচ্ছে ইকুইলিব্রিয়াম সেপারেশন, r equivalent to f e into 2l upon mg, that means 2 into fel upon mg, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম অফ সেপারেশন ডিস্টেন্স। এটা গেল কেস 1। নাও কেস 2, বাট নেক্সট পেজ। কেস 2, কেস 2 তে কি করা হচ্ছে, আইডেন্টিক্যাল মাস বাট টু ডিফারেন্ট চার্জ পার্টিকেল। এখানে কনসিডার রিজিড সাপোর্ট, এখান থেকে যেটা হবে দুটো চার্জকে একটা রিজিড পয়েন্ট থেকে ঝুলিয়ে দেওয়া হবে। লেটস সে one charge, sorry, another charge, let's say এটা হচ্ছে দুটো নন আইডেন্টিক্যাল চার্জ q1 q2 বাট সেম মাস। এখানে তাহলে কি হচ্ছে, কনসিডার টু ডিফারেন্ট চার্জ q1 and q2, যদি q1 and q2 দুটো চার্জ কনসিডার q1 greater than q2 but identical mass means দুটোই সেম মাস, আইডেন্টিক্যাল মাস m। তাহলে কি হবে, যদি পার্টিকেলের সঙ্গে থিটা, আচ্ছা ধরা যাক এখানে আমরা জানি না যে দুটোই যেহেতু চার্জ ডিফারেন্ট নিয়েছি তাহলে দুটো অ্যাঙ্গেলই সেম হবে কিনা। ধরা যাক এটা হচ্ছে থিটা 1, এটা হচ্ছে থিটা 2। ওকে, তাহলে বাট এদের দুজনেরই মাস সেম, মানে কি হবে ডাউনওয়ার্ড mg, এটাও ডাউনওয়ার্ড mg, এদিকে কাজ করবে টেনশন টি, এদিকেও কাজ করবে টেনশন টি। ভার্টিক্যালের সঙ্গে এখানে অ্যাঙ্গেল হবে থিটা 1, এটার সঙ্গেও অ্যাঙ্গেল হবে থিটা 1 সরি থিটা 2। আর along this direction, no direction, ওকে, এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে r। তাহলে আচ্ছা এফ ই এখানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যেটা কাজ করবে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বিটুইন q1 and q2, এফ ই কি হবে q1 q2 k টাইমস বাই r স্কোয়ার। তাহলে এদিকেও কাজ করবে এফ ই, এদিকেও কাজ করবে এফ ই, যেহেতু দুটোই লাইক চার্জ নিয়ে রিপিল করবে। তাহলে এর ভার্টিক্যাল কম্পোনেন্ট হবে টি কস থিটা 2, এর হবে টি কস থিটা 1, এদিকে হবে টি সাইন থিটা 1, আর এর এদিকের কম্পোনেন্ট হবে টি সাইন থিটা 2। তাহলে যদি চার্জ q1 ফর চার্জ q1 কি হবে, ফর চার্জ q1 t cos theta 1 equal to
ইকুয়াল টু mg, t sin থিটা 1 ইকুইভ্যালেন্ট টু fe। তাহলে এখান থেকে আমরা বলতে পারি tan থিটা 1 equivalent to fe upon mg. Similarly, for charge, sorry, for charge q2 এটা হবে tan theta 2 equal to fe upon mg। তাহলে আমরা লিখতে পারি এখানে হচ্ছে ইকুয়েশন নাম্বার 1, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। তাহলে ফ্রম ইকুয়েশন দুটোই সমান, ফ্রম ইকুয়েশন 1 and 2 কি পেলাম, tan theta 1 equal to tan theta 2 equal to, this implies theta 1 equal to theta 2। তাহলে দুটো চার্জ যদি ডিফারেন্ট নেই তাহলে তাদের মধ্যে যে ভার্টিক্যাল অ্যাক্সেসের সঙ্গে অ্যাঙ্গেলের কোনো ডিফারেন্স হবে না, তারা সেম অ্যাঙ্গেল তৈরি করবে, সেম অ্যাঙ্গেল ফর্ম করবে। ওকে, সেম জিনিস যদি বলে থিটা ভেরি স্মল তাহলে ম্যানিপুলেট করা যেতে পারে ঠিক আগের প্রবলেমের মতো। বাট এখানে যেটা খুবই ফ্রিকোয়েন্টলি ইউজ হয় সেটা হচ্ছে ট্যান থিটার ভ্যালু, ট্যান থিটা ইকুয়াল টু ডিস্টেন্স, পারপেন্ডিকুলার ডিস্টেন্স r/2 বাই এর লেন্থ l। এটা হচ্ছে, এটা দেল হয়, এটা হবে l। এটা খুব ফ্রিকোয়েন্টলি ইউজ হয় প্রবলেম সলভিংয়ের জন্য। থিটা ভেরি স্মল ইউজ হয় বাট সবগুলো প্র্যাকটিস করা উচিত আই থিঙ্ক। এটা হচ্ছে কেস 2। নাও কেস 3, কেস 3 ভেরি ইন্টারেস্টিং। কেস 3 এখানে কনসিডার দুটোই নন আইডেন্টিক্যাল মাস আর চার্জ। কনসিডার টু নন আইডেন্টিক্যাল মাস অ্যান্ড চার্জ। ওকে, তো কনসিডার একটা কনসিডার করা যাক একটা রিজিড সাপোর্ট। এটা হচ্ছে রিজিড সাপোর্ট। এখান থেকে দুটো মাছ m1 m2 উইথ চার্জ q1 q2 ওকে, ধরা যাক এটার মাস হচ্ছে m1 চার্জ q1, এটার মাস m2 চার্জ q2। ভার্টিক্যাল অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেল করছে থিটা। আচ্ছা, যেহেতু দুটোই আনইকুয়াল মাস আনইকুয়াল চার্জ, ধরা যাক এটার সঙ্গে হচ্ছে থিটা অ্যাঙ্গেল করছে, এটার সঙ্গে অ্যাঙ্গেল করছে থিটা 2। তো এদের মধ্যে যদি সেপারেশন ডিস্টেন্স r হয়, সেপারেশন ডিস্টেন্স r, তাহলে কি হবে, ভার্টিক্যাল ডাউনওয়ার্ড কাজ করবে m1g, এটার ভার্টিক্যাল ডাউনওয়ার্ড কাজ করবে m2g। আচ্ছা, এখানে কি টেনশন সেম হবে? দুটোরই টেনশন ডিফারেন্ট হবে কারণ দুটোরই ডিফারেন্ট মাস রয়েছে, t1 এটা t2। তাহলে এটা যদি থিটা 2 হয় এটা হবে থিটা 2। আচ্ছা, এটা যদি থিটা 1 হয় এটা হবে থিটা 1। তাহলে ভার্টিক্যালি আপওয়ার্ড t1 cos theta 1 component, এটার ভার্টিক্যালি আপওয়ার্ড t2 cos theta 2 component। ওকে, now at stable equilibrium, stable or not good, stable এটা ডিটেইলসে ডিসকাস করা হবে ইকুইলিব্রিয়াম নিয়ে। বাট এখন কনসিডার নাও অ্যাট ইকুইলিব্রিয়াম। তাহলে ফর এখন হচ্ছে ফর মাস m1। আচ্ছা, এদিকে কি হবে, এটা হচ্ছে fe ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এদিকেও fe, দুটোই fe কাজ হবে সেম হবে ম্যাগনিটিউড, কারণ ম্যাগনিটিউড ইকুয়াল টু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের ম্যাগনিটিউড হবে k q1 q2 upon r স্কোয়ার, রাইট। সো ফর মাস m1 যদি কনসিডার করি তাহলে হবে ফর ভার্টিক্যাল কম্পোনেন্ট t1 cos theta 1 equal to m1g and t1 sin theta 1 equal to m2g। let's say 1 2, তাহলে 2 ডিভাইড বাই 1 যদি করি তাহলে এখান থেকে পাবো tan theta 1 equal to, সরি এখানে মিস্টেক, নট m2g, এটা হবে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স this side if t t2 sin theta 2 আর this side t1 sin theta 1। তাহলে এটা হবে t1 sin theta 1 equal to fe, তাহলে এটা হবে fe upon m1g।
Let's say equation 3. Now for mass m2 কি হবে সেম থিং, যদি আমরা কম্পোনেন্টগুলো করি, ডিভাইড করি, যেমন t2 cos theta 2 equal to m2g and t2 sin theta 2 equal to fe। এখান থেকে যেটা পাবো tan theta 2 equal to fe upon m2g। আমাদের রিলেশন দুটোরই অ্যাঙ্গেল এখন কিন্তু ডিফারেন্ট হবে, কারণ মাস এখানে ডিপেন্ড করছে। এফি দুটোর সেম হলেও কিন্তু মাস ডিফারেন্ট, দুটোর মাস এমন, একটা হচ্ছে m2, এটা হচ্ছে 4। নাও এই দুটো ইকুয়েশনে একটু কিছু খেলা করবো। তো নেক্সট পেজে যেতে হবে। ওকে, তো যেটা ইকুয়েশনগুলো পেয়েছিলাম সেটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন হচ্ছে tan theta 1 equal to fe upon m1g, tan theta 2 equal to fe upon m2g। তো যেটা পিকচার ছিল আর কি, সেটা হচ্ছে একটা রিজিড সাপোর্ট। এখান থেকে এটা যে কন্ট্যাক্ট পয়েন্ট, কন্ট্যাক্ট পয়েন্ট। তো এখান থেকে দুটো চার্জ, মাস m1 চার্জ q1, এটার মাস m2 চার্জ q2, এটা হচ্ছে থিটা 1 থিটা 2। বাট এখানে হচ্ছে দুটো কেস নেব ডিফারেন্ট। কেস 1, কেস 1 হচ্ছে সাপোজ m1 গ্রেটার দেন m2, m1 গ্রেটার দেন m2, তার মানে কি m1 যদি, তাহলে কি tan থিটা ইনভার্সলি প্রপোর্শনাল টু মাস, মাস। তো যদি মাস বেশি হয়ে যায় তাহলে কি হবে, tan থিটা কমে যাবে। তো কন্ডিশন হচ্ছে tan m1 গ্রেটার দেন m2, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, tan থিটা 1 লেস দেন, উল্টোটা হবে ইনভার্সলি প্রপোর্শনাল যেহেতু, তাহলে tan থিটা 1 লেস দেন tan থিটা 2। দিস ইমপ্লাইজ থিটা 1 লেস দেন থিটা 2। তার মানে এটা যদি থিটা 1 হয় স্মল, যেটাকে আর একটু স্মলার করা দরকার, থিটা 1, এটা হচ্ছে থিটা 1, এটা হচ্ছে থিটা 2, থিটা 2। ওকে, থিটা 2, সো থিটা 1 অলওয়েজ লেস দেন থিটা 2 যখন এর মাসটা বেশি হয়ে যাবে, m1 is heavier when m1 is heavier। Case 2, if m1 tends to infinity, যদি ইনফিনিটি হয়ে যায়, মাস যদি ইনফিনিটি হয়ে যায় m1 and m2 equal to finite, নন জিরো ভ্যালু, নন জিরো ফাইনাইট ভ্যালু যদি হয়, তাহলে কি হবে, ম্যাথমেটিক্যালি যেটা পাচ্ছি সেটা হচ্ছে যদি m1 যদি ইনফাইনাইট হয়ে যায় তাহলে এই ইকুয়েশন যদি পুট করি তাহলে কি হবে, tan theta 1 tends to infinity, sorry, 1 upon infinity means 0। This implies theta 1 equal to 0, but tan theta 2 not equal to 0। This implies theta 2 not equal to 0। তাহলে এখন পিকচার কেমন হবে, এই হচ্ছে রিজিড সাপোর্ট। আচ্ছা, যেহেতু মাসটাকে নিয়েছি ইনফিনিটলি হেভি, তো এটা হচ্ছে আমাদের চার্জ q2, আর এটা হচ্ছে থিটা 2, এটা হবে আমাদের মাস m1 চার্জ q1, এটা হবে এখন মাস m2 চার্জ q2। তার মানে ইনফিনিটলি হেভি এ ক্রস করতে পারবে না, চার্জ q2 কখনো m1 কে ক্রস করতে পারবে না। ওকে, সো দিস ইজ এভরিথিং অ্যাবাউট হ্যাঙ্গিং চার্জ প্রবলেম। আজকে এই পর্যন্তই। সো নেক্সট ভিডিওতে আমরা রিগার্ডিং আরো অনেক প্রবলেম করবো, ইন্টারেস্টিং প্রবলেম। ওকে, তো থ্যাংক ইউ ভেরি মাচ।